দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ধর্ষণকাণ্ডে উত্তাল খাগড়াছড়িতে বহাল আছে 144 ধারা। এ পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। নতুন করে সহিংসতা ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদতে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল আছে 144 ধারা। আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা ও চট্টগ্রামের সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। সোমবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল। আমাদের তো ক্ষতি হচ্ছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা একটা সমস্যা। মনে করেন আমরা এত দূর থেকে আসছি, আবার ওয়াফে যাইতাছি। জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে, এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। টানা কয়েকদিনের অচল অবস্থায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যগুলো নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। কাঁচামাল আছে, এগুলো সব নষ্ট হচ্ছে। এই বিষয়ে সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিং করে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার জানান, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া হবে না। খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং 144 ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। এদিকে ভারত ও ফ্যাসিবাদীদের মদদে পাহাড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার যে পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। মঙ্গলবার সিঙ্গেনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয় খাগড়াছড়িতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ের আকাশে বারবার কেন জমছে অশান্তির মেঘ? ধর্ষণকাণ্ডে কয়েকদিনের সংঘাত সহিংসতার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। পাহাড়িদের ক্ষোভকে পুঁজি করে সেনাবাহিনীকে প্রত্যাহার ও বাঙালি সরানোর দাবির পেছনেও ষড়যন্ত্র দেখছেন তারা। এজন্য পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও আধিপত্যের লড়াই থাকতে পারে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল আবনী। গেল 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউপিডিএফ এর মূল অংশের দাবিকৃত সন্দেহভাজন শয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরে পুলিশ রিমান্ডে নেয় তাকে, কিন্তু তাতেও থামে না পরিস্থিতি। ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়েই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা হয়। আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শয়নশীলকে গ্রেফতার করার পরও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখানু মারমার নেতৃত্বে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও হরতাল পালন করা হয়। দফায় দফায় সংঘর্ষ, অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। ঘটে প্রাণহানির ঘটনাও। প্রতিটি ঘটনার মামলা হবে বলে জানালেন খাগড়াছড়ির পুলিশ সুপার। ধর্ষণের বিষয় যে হচ্ছে খাগড়াছড়ি জেলাতে, আমি আপনাদেরকে 1 বছর হিসাব দিতে পারি। গত সেপ্টেম্বর থেকে আজকে এই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা হচ্ছে 35টি। এই আশেপাশের জেলা আছে 1 মাসে 35টা ধর্ষণের ঘটনা ঘটে। কোনো ধরনের জন্য মৃত্যুর ঘটনা না হয় সেই জন্য যা যা করা আমরা সবই করেছি এবং কালকে যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। তাহলে ধর্ষণের অভিযোগ ও বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কেন এতটা অশান্ত হলো পাহাড়? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর পেছনে কোনো পক্ষের ইন্ধন আছে। সত্যি সত্যি সেটা তদন্ত হোক, দোষী হলে তার বিচারের মুখোমুখি হবে। সেই সুযোগটা তো আইন শৃঙ্খলাকে দিতে হবে, রক্ষাকারী বাহিনীকে। রাতারাতি আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, সেখানে ইন্ধনের কথা আসছে। আপনি যদি মানি ফলো করেন তাহলে একটা উত্তর আসে,
আর রাজনীতি ফলো করলে এটার একটা উত্তর আসে, জিওপলিটিক্যাল ইস্যুসগুলো ফলো করলে এটার একটা উত্তর পাওয়া যায়। এখানে যেই সশস্ত্র গ্রুপগুলো আছে তারা এরকম চাঁদা তুলে যে শুধুমাত্র বাঙালিদের কাছ থেকে এটা না, পাহাড়ি বাঙালি সবার কাছ থেকে, তার মানে এটা একটা কনফ্লিক্ট ইকোনমি। পাহাড়ে কোনো ঘটনা ঘটলেই সেনাবাহিনীকে প্রত্যাহার ও বাঙালি সরানোর দাবি তোলার পেছনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীদের চাঁদাবাজি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। ইনফ্লুয়েন্স করার জায়গা, বিচরণ করা অস্ত্র নিয়ে, সেটা আসলে অনেকটা ঢাকা পড়ে যায়। এই নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলা কিন্তু এই টাকা তোলার জন্য একটা অন্তরায়। শান্তি চুক্তির আগে প্রায় 450-র মতো ক্যাম্প ছিল, এখন সেখানে 200-র মতো ক্যাম্প। সেই ইন্ধনদাতাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর এই দুর্বল জায়গাগুলো এক্সপ্লয়েট করার জন্য তারা এই ডিসিডেন্ট গ্রুপ যেগুলো আছে এই গ্রুপগুলোকে ব্যবহার করে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। খাগড়াছড়িতে সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগের কথা জানান। পোস্টে তিনি বলেন, অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি পেছনে কোনো কেউ থাকলে তাকেও খুঁজে বের করার তাগিদ দেন জামায়াতের আমির। বলেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দু একটি রাজনৈতিক দল জোর করে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চাইলে বিএনপি তা মেনে নেবে না। একথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দরকার হলে রাজপথেই এর মোকাবেলা করা হবে। আর হঠাৎ পাহাড় অশান্ত হওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিএনপি নেতারা। এই ঘটনার পেছনে কোনো চক্রের মাস্টার প্ল্যান থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন কি তা বাংলাদেশের 56% মানুষই জানে না। তাই এ ধরনের কোনো পদ্ধতি জোর করে চাপিয়ে দিতে দেয়া হবে না। চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আলোচনায় উঠে আসে পাহাড় অশান্ত হওয়ার ইস্যুও। জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে। পাহাড়ে জিয়াউর রহমান দূরদর্শী সিদ্ধান্ত না নিলে তা অন্য দেশের অংশ হয়ে যেত বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। এদিকে সমসাময়িক ইস্যুতে নয়াপল্টনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ করেন রিজভী। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আমাদের যে কোনো উস্কানিকে আমাদের মোকাবেলা করতে হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সিসির সাথে বৈঠক শেষে জানান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা করবে যুক্তরাজ্য।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে ইসি সচিব জানান, ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150 মতন আসবেন। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। আমাদেরকে ওনারা এমইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে। ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে। সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। এর আগে সকালে সিসির সাথে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. কয়েক মাস আগে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকেও স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো শারদীয় দুর্গা পূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী, এই তিথি থেকেই সপ্তম্যাদী কল্পারম্ভ আর বিহিত পূজার মধ্য দিয়ে চলে মহামায়াকে জাগিয়ে তোলার পূজা। শাস্ত্রমতে এদিন চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় করা হয় প্রাণ প্রতিষ্ঠা। এদিকে মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে ঢল নামে ভক্তদের। কুলধ্বনি আর ঢাকে মণ্ডপে জাগ্রত দেবী দুর্গা। সপ্তমীতে মন্ত্র, ধূপ আর আরতিতে চলছে দেবীর বন্দনা। ষোড়শ উপাচারে দেবী দুর্গা পূজিত হলো, করা হলো চক্ষুদান, দেবী পেল আসন, দেবীকে পূজিত করছেন ভক্তরা। ভক্তদের আরাধনায় ভরপুর মণ্ডপ। দেবী দুর্গার চরণে দেওয়া হচ্ছে সুগন্ধি, পুষ্প, বস্ত্র। আজকে সপ্তমীর অঞ্জলি, মা এবার গজে এসেছেন, অত্যন্ত শুভ লক্ষণ। সবসময় পুজো আসলে একটা আনন্দ আসে, মানে ওই ছোটবেলার মতোই একটা আনন্দ তৈরি হয়। তো সপ্তমী থেকে নবমী পর্যন্ত চেষ্টা করি যতটুকু সম্ভব যেন উসুল করে নেওয়া যায় আনন্দটা। দুর্গোৎসবের আনন্দ যেন শুরু হলো সপ্তমীর দিন থেকে। প্রাণ ভরে দুর্গা মাকে ভক্তি দিচ্ছেন ভক্তরা। চলছে দুর্গার অন্নভোগ। সপ্তমী থেকে আমরা পূজার আমেজটা সম্পূর্ণভাবে উপলব্ধি করি। মা দুর্গা বাপের বাড়ি আসেন, তো মেয়েদের মধ্যে একটা আলাদাই একটা আনন্দ কাজ করে। মা আমাদেরকে শান্তি বর্ষণ করে, আমরা যেন আবার শান্তিতে বসবাস করতে পারি। আমরা পূজার শুরু থেকেই সব স্বাভাবিকভাবেই উদযাপন করতে পারছি, এটাই আমাদের বড় পাওয়া। পুজো শেষে পুরোহিত জানান, দেবীকে মহাস্নান দেওয়া হয়েছে, প্রবেশ হয়েছে নবপত্রিকা এবং দুর্গোৎসবের মূল পুজোর আয়োজন আজকে থেকেই শুরু। আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন আছে। সপ্তমীর এই দিনে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন দেবী। মহাসপ্তমীর পুণ্যতিথিতে উমার আশীর্বাদে আনন্দ খুশিতে ভরে উঠুক এই ধরা, এমনটাই কামনা করছেন সকলে। সপ্তমীতে জাগ্রত দুর্গা মা দিয়েছে ডাক, তাই তো মণ্ডপে মণ্ডপে বাজছে শাক আর ঢাক। অন্নভোগ আর আরাধনা পূর্ণ হোক ভক্তদের সকল মনস্কামনা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজার আয়োজন সম্পন্ন করতে বিভিন্ন মণ্ডপে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করছে। উৎসবের আমেজ যেন নষ্ট না হয় সেজন্য কাজ করছে র্যাব। সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এই কথা জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, পুজোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে, তাই কোনো গুজবে কান দেয়া যাবে না। সমাধানের জন্য র্যাবকে সময় দিতে বলেন। পুজোর পর রাতে মণ্ডপগুলো যেন অরক্ষিত না থাকে সেজন্য
পূজা আয়োজক কমিটিকে দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখতে বলেন। র্যাবের টহল বিভিন্ন জায়গায় মোতায়েন আছে, সাদা পোশাকে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর আছে। এছাড়াও বিভিন্ন মণ্ডপে আমাদের টহল দলগুলি নিয়মিত ভিজিট করতেছে। আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে এই ডিউটি করতেছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 15টি ব্যাটালিয়ন সারা দেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে সমন্বয় রেখে এই দায়িত্ব পালন করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সোমবার টুইটারে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবশেষে আমি আবারও আমার এবং আমাদের দল অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই এবং একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করাতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। অন্যদিকে দেশের মানুষকে সাম্প্রদায়িক না হয়ে সবাইকে স্বাধীনভাবে ধর্মচর্চা করার আহ্বান জানান তিনি। আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না। আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা কেউ সম্প্রদায় নই। বাংলাদেশে সবাই যার যার নিজ নিজ ধর্মচর্চা স্বাধীনভাবে করবে। নীলক্ষেতে ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানোর ঘটনা স্বীকার করার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির। পরাজিতদের খড়কুটো ধরে ডুবে যাওয়া মানুষের বেঁচে থাকার চেষ্টা বলে ভিসির মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লুকোচুরি ছেড়ে সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তারা। আল মোহাইমিনুল খান জানাচ্ছেন বিস্তারিত। নীলক্ষেতেই ছাপা হয় ডাকসুর ব্যালট। নিউজ 24-এর অনুসন্ধানের পর নানা নাটকীয়তায় সোমবার সংবাদ সম্মেলন করে স্বীকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ভেন্ডারের উপর দায় চাপানোর পাশাপাশি সমালোচনা করেন পরাজিত প্রার্থীদেরও। নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রচেষ্টা খড়কুটো ধরে দুমন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের এমন মন্তব্যে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। গণমাধ্যমে অনুসন্ধানের পর প্রশাসনের স্বীকারোক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করা উচিত। যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করলে একটা রাজনৈতিক যে গণতান্ত্রিক যেই প্রক্রিয়া সেটা বজায় থাকে আর কি। নীলক্ষেতে এই ব্যালট পেপার ছাপানো হয়েছে, তারা কিন্তু অস্বীকার করেছিল, তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। মানে তারা তাদের দায় এড়ানোর জন্য মানে মুখ জোর করে হলেও তারা বুকে জোর বেঁধে হলেও তারা মিথ্যাগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। ছাত্ররা যতটা ভালোভাবে ডাকসু উপহার দিতে চাইছে, প্রশাসন ততটাই আরো গাছাড়া ভাবে আরো একেবারে মানে কি বলে যাচ্ছে তাই একটা ডাকসু উপহার দিয়ে দিয়েছে। উপাচার্যের এমন মন্তব্য তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলছে ছাত্রদল। আর প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ অন্য প্যানেলের প্রার্থীরাও। অভিভাবকের জায়গা থেকে এই ধরনের মন্তব্য স্বচ্ছতা আদায় করার জন্য যে প্যানেলগুলো লড়াই করে যাচ্ছে, সবগুলো প্যানেলকে এভাবে কটাক্ষ করা কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার থেকে, অভিভাবকের চেয়ার থেকে এটা যায় না। উনি একটি নির্দিষ্ট, আমার যেটা মনে হয় এই যে বয়ানটা, এই বয়ানটা মনে হয় একটা নির্দিষ্ট গোষ্ঠী ওনাকে শিখিয়ে দিয়েছেন। উনি সেটাকে সকল প্যানেলের উদ্দেশ্যে প্রয়োগ করেছেন। সুতরাং উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন, উনি ওনার স্বচ্ছতা হারিয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। যেহেতু স্বচ্ছতা নিয়ে নির্বাচনে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা উচিত এই তালিকাগুলো সরবরাহ করা আমরা মনে করি। অভ্যুত্থান পরবর্তী সময়ে কারো যদি অভিযোগ থাকে সেই অভিযোগকে গঠনমূলক ভাবে তার জবাব দেওয়া হচ্ছে সঠিক প্রক্রিয়া অবলম্বন, সেক্ষেত্রে বাইরের সুযোগ নেই আমরা মনে করি। অভিযোগ আসার পর যেভাবে তারা রীতিমতো উড়ে দেওয়ার চেষ্টা করছে, তা আমি মনে করি যে এটা আসলে প্রশাসনের কোনো প্রফেশনাল আচরণ না। তাদের যে একটা মানে চরম একটা উদ্যোগ হয়ে যাচ্ছে এবং প্রতিটা পদে পদে খুবই দুঃখজনক। যেই প্রশাসন একটি বিষয় নিয়ে মিথ্যাচার করতে পারে, তারা যে আরো 10টি বিষয় নিয়ে মিথ্যাচার করবে না তার নিশ্চয়তা কি? নির্বাচনের স্বচ্ছতাটা প্রমাণ করার জন্য যে কারচুপিগুলির সম্ভাবনা রয়েছে বলে আমাদের মনে হচ্ছে, সেগুলো ক্লিয়ার করা হোক। কিন্তু তা না করে বিশ্ববিদ্যালয় যদি এইসব গড়িমসি করতে থাকে, তাহলে অবশ্যই আমরাও এক পর্যায়ে আইনি অবস্থান গ্রহণ করতে বাধ্য হব। সব মিলিয়ে ব্যালট বিতর্ক এবং উপাচার্যের মন্তব্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ডাকসু নির্বাচন কমিশনের। এরই মধ্যে পরাজিত প্রার্থীদের নিয়ে কটূক্তি করাকে প্রশাসনের অপেশাদার আচরণ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বিজয়ী হোক কিংবা পরাজিত, সকল প্রার্থীর সব অভিযোগকেই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশুকর মাহমুদুরজি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে জামায়াত আমিরের বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াইশেরিং। বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইআরএফ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। আমি কালকে একজন একটা ভালো কথা বলছেন, উনি নেগেটিভ অনেক কথা বলছেন টিভিতে, কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার বলে টলে, তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট, উনি তারপরে শুরু করেছে এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিহারের একটি কেন্দ্রের প্রায় ৮০,০০০ মুসলিম ভোটারের নাম বাতিলের চেষ্টা করছে বিজেপি। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। বলছে, নির্বাচন কমিশনের যোগ সাজশে ভোট কারচুপির নীল নকশা করছে ক্ষমতাসীনরা। আগামী নভেম্বরে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে আবারও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ উঠল। এবারের অভিযোগ, বিহারের পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের প্রায় ৮০,০০০ মুসলিম ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে বিজেপি। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়, দলের লেটার হেড ব্যবহার করেই স্থানীয় ও রাজ্য নির্বাচন দপ্তরে এই আবেদন জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের দাবি, উল্লেখিত ভোটাররা ভারতের নাগরিক নন। কেন্দ্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে দলটি। বিরোধী শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশন সব জেনেও চুপ আছে এবং পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে। কংগ্রেস প্রশ্ন তোলে, যদি একটি কেন্দ্রেই এত বড় কারচুপি হয় তাহলে গোটা বিহারে কি ঘটবে? রাজ্যটির পূর্ব চম্পারণ জেলার ঢাকা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১ অক্টোবর। তখনই স্পষ্ট হবে আসলে কতজনের নাম বাদ দেয়া হলো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।